ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আমরা জানি এই মুহূর্তে এসএসসির ঢাকের কাঠি পড়ে গেছে। অর্থাৎ এসএলএসটি বিষয়ে প্রস্তুতি এখন চরমে। সমস্ত বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম টিপস আপনারা শুনতে পাচ্ছেন এবং এই মুহূর্তের প্রস্তুতিটা খুব যথাযথ এবং সুসংহতভাবে হওয়া দরকার। তো সেই ভূগোল বিষয়ের প্রস্তুতি কেমন হবে সে বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকে থাকছে ভূগোল বিষয়ের এসএলএসটির প্রিপারেশন কিভাবে নেবেন, ভূগোলের প্রস্তুতির ধরন, বাকি বিষয়ের থেকে ভূগোল আলাদা কেন, বিগত বছরের প্রশ্নের ধরন ও বর্তমান প্রশ্নের ধরনের মধ্যে কি কি পরিবর্তন এসেছে তার একটা তুলনামূলক আলোচনা করব। ভূগোল বিষয়ের কাট অফ মার্কসের একটি বিশ্লেষণধর্মী আলোচনা করব, যে আলোচনাটা হবে কীরকম কাট অফ আসে এবং কীরকমভাবে প্রস্তুতি নেওয়া দরকার। এবং যারা প্রস্তুতি শুরু করতে চাইছেন ভূগোল বিষয়ে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে একটা রূপরেখা পেয়ে যাবেন ভূগোল বিষয়ে প্রস্তুতির। চলুন প্রথমে আমরা আলোচনা করব যে বিষয়টাকে নিয়ে, ভূগোলের প্রস্তুতি বাকি বিষয় থেকে আলাদা কেন। এসএলএসটিতে যত বিষয় আছে সমস্ত বিষয়গুলো থেকে ভূগোলের প্রস্তুতিটা একটু অন্যরকম হয়। তার কারণ ভূগোল হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান, যেখানে বিভিন্ন বিষয় প্রতিদিন ইনক্লুড হচ্ছে, আবার কিছু বিষয় এক্সক্লুড হচ্ছে। আমরা জানি ভূগোলের স্কোপ এবং কন্টেন্ট দৈনন্দিন বেড়ে চলেছে, তাই ভূগোলের প্রস্তুতিটাও হবে ঠিক সেই অনুযায়ী। যে কোনো বিষয়ের পাশ করতে গেলে বা সাফল্য পেতে গেলে বা সাকসেস পেতে গেলে তার একটা পূর্ণ রূপরেখা দরকার। কিভাবে সেই বিষয়টাকে নিয়ে পড়া যাবে, সেই বিষয়টাকে নিয়ে কি করে এগোনো যাবে এবং অল্প সময়ের কোন জায়গাগুলো থেকে পড়লে আমি সাফল্য পেতে পারবো, তার একটা মাইন্ড ম্যাপ আগে আমাদের দরকার। যদি মাইন্ড ম্যাপ কারো না থাকে তাহলে সেই বিষয়ে সাকসেস পাওয়া খুব মুশকিল। ভূগোল বিষয়ে যখন আপনি প্রস্তুতি শুরু করছেন তখন যেহেতু এটা একটা গতিশীল বিজ্ঞান, একটা গতিশীল বিষয়, সে বিষয়ের রূপরেখাটা বেশি জরুরি, বা সে বিষয়টা কিভাবে আপনি এগোলে আপনার প্রস্তুতিটা সম্পন্ন হবে সে সম্পর্কে প্রাথমিক অবস্থায় একটা ধারণা দরকার। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি এই বিষয়টা নিয়ে একটা সম্পূর্ণ ধারণা, সম্পূর্ণ চিত্র আপনি পেয়ে যাবেন ভূগোল বিষয়ে আপনার প্রস্তুতির। চলুন আমরা দ্বিতীয়তে আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলোতে ভূগোল বিষয়ের কাট অফ মার্কস ও প্রশ্নপত্রের তুলনামূলক এখানে একটা আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই মুহূর্তে আপনারা অনেক কিছু শুনতে পাচ্ছেন যে ভূগোল বিষয়ের প্রস্তুতি নিতে গেলে প্রচুর ইংলিশ বই পড়তে হবে, প্রচুর অনার্সের বই পড়তে হবে, অমুক পড়তে হবে, তমক পড়তে হবে, অমুক কোশ্চেন তমক কোশ্চেন। আপনাদের এখন মাথার মধ্যে এত প্রেশার পড়ে গেছে আপনারা বুঝে উঠতে পারছেন না, এবং এই প্রেশারটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে খুব সচেতনভাবে দেওয়া হচ্ছে। কেন সচেতনভাবে দেওয়া হচ্ছে আমি সেসব কথা বলবো না, কারণ জানেন আপনারা সবাই বুদ্ধিমান, বুদ্ধিমতী। আমি একটু কাটঅফের বিশ্লেষণটা করলে আপনাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে চাইছি। ফার্স্ট, আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে এসএলএসটি, WBSLST, সেটা নিয়েছে WBSLST কে নিয়েছে? মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছে। এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাতে 9-10 কথা আমি ধরছি। 9-10 ছেষট্টি জনকে ডাকা হয়েছিল, সারা পশ্চিমবঙ্গ থেকে 66 জনকে ডাকা হয়েছিল। সেই 66 জনের মধ্যে আমরা দেখলাম ভূগোলের কাট অফ গেছে 47। মানে কত? আউট অফ 90, 90-এর মধ্যে মাত্র 47 কাট অফ গেছে, তাও মাত্র 66 জনকে ডেকেছে। হ্যাঁ, এবারে কোশ্চেন কি হ্যান তা নিয়ে আমি আসছি। 47 মানে কত পার্সেন্টেজ হচ্ছে? ওই 52%। মানে যে ছেলেটি বা যে মেয়েটি এসএলএসটি 9-10-এর ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনে 52% মার্কস সিকিওর করেছে, সেই ছেলেটি বা মেয়েটি ইন্টারভিউতে ডাক পেয়েছে। তাহলে 47% মাত্র 66 জনকে, সেখানে যদি সিটটা যদি গিয়ে দাঁড়াতো 500-তে, মানে এসএসসিতে যেমন হয় আর কি, সিটটা গিয়ে যদি দাঁড়াতো 500-তে, বা এসএসসি যেমন 500 থেকে 700 সিট হবে, বা আগের বার যেমন 700 সামথিং ছিল 2016-তে, তো সেক্ষেত্রে আপনাদের 700, বা আমি ধরে নিলাম 800 সিট হোক, 700টাই আমি ধরে নিলাম যান। তো 700 যদি সিট হয়, এই 66 জনের জায়গায় ডাক পাবে কতজন? 700 সিট হলে মোটামুটি ধরুন ডাক পাবে 1000 জনের বেশি। তাহলে তখন কাট অফটা গিয়ে কোথায় দাঁড়াতো? 66 জনেই যদি 52% গিয়ে দাঁড়ায়, তাহলে কাট অফটা কমে গিয়ে দাঁড়াতো, যদি সেই এসএসসি হতো, এটা এসএলএসটি হতো, কমে গিয়ে আমার যেটা মনে হচ্ছে প্রায় 40%-এর কাছাকাছি চলে আসতো। 66 জনে যদি এত হয়, 40%-এর কাছাকাছি, 40% না হলে 45-এর কাছাকাছি তো আসতোই। এরপরে আসি প্রশ্ন। অনেকে বললো নেগেটিভ ছিল, প্রশ্ন একটু কঠিন ছিল, প্রশ্নের মান কঠিন ছিল।
হ্যাঁ, অবশ্যই প্রশ্নের মান কঠিন ছিল, আমি মেনে নিলাম। আমি আরেকটা বিশ্লেষণ আপনাদেরকে দেখাচ্ছি। একটা পরীক্ষাতে 100%ই কঠিন প্রশ্ন হয় না বা 100%ই সহজ প্রশ্ন হয় না। যেকোনো পরীক্ষায় একটা ফর্মুলা আছে। আমি ফর্মুলাটাকে আমরা ভাগ করি 70:15:15 এই ফর্মুলায় পরীক্ষাগুলো হয়ে থাকে। এই 70:15:15 টা কি? 70 প্রশ্ন থাকে, ৭০ টার প্রশ্ন থাকে বেসিক, যদি আমি টোটাল 100 নাম্বার পরীক্ষা হয় তার বেসিস আলোচনা হচ্ছে। 100 এর মধ্যে ৭০ টা প্রশ্ন থাকে, ৭০ নাম্বারের প্রশ্ন থাকে বেসিক কনসেপ্ট থেকে। ইয়েস, বেসিক কনসেপ্ট থেকে। এবং সেই বেসিক কনসেপ্টটা যার পুরো এর বাইরে থেকে আসবে না। পুরো বেসিকই প্রশ্ন থাকে এবং বেসিক প্রশ্নটা যাদের একটু কনসেপ্ট ক্লিয়ার আছে, পুরো ধরে, ধরে পুরো সিলেবাসের কনসেপ্ট ক্লিয়ার আছে, তারাই 70% ই উত্তর দিয়ে আসতে পারবে। 15% থাকে মডারেট। মানে এই একটু কনসেপ্টটা আরো একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে। আর 15% থাকে কঠিন প্রশ্ন, আরো একটু কঠিন প্রশ্ন। তাহলে এখানে কি হচ্ছে? দেখুন, একটা চাকরি পেতে গেলে কখনোই 100% আমাকে পেতে হয় না বা আপনাকে পেতে হবে না। তো সেক্ষেত্রে কি হবে? আপনাকে পেতে হবে কত? আপনি যদি শুধু বেসিকটা করে আসেন, তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন। কারণ এখানে যেটা হাল আমরা দেখলাম, এই এনালাইসিস করে আমরা যেটা দেখতে পেলাম, সেক্ষেত্রে আপনি যদি 70% শুধু বেসিকটা করে আসেন, তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন। তাহলে বলবেন যে মাদ্রাসাতে হয়নি কেন? মাদ্রাসা সার্ভিস কমিশনে? আপনারা অনেকেই ভাববেন যে আমরা তো বেসিক ক্লিয়ার ছিল। এইটাই সমস্যা। বেসিকটা আপনারা কিভাবে ক্লিয়ার করেছেন এবং প্রশ্নটা পেয়ে পাওয়ার পরে আপনাদের মাথাটা কেমন ছিল, কি অবস্থায় ছিল, তার উপর অনেক কিছু নির্ভর করবে। বেসিকটা হয়তো যতটা ক্লিয়ার করা দরকার ছিল, ততটা ক্লিয়ার ছিল না। আমি আবার বলছি, আমি মাদ্রাসা সার্ভিসেস কমিশনের প্রশ্ন খুব ভালোভাবে এনালাইসিস করে তারপরেই আপনাদের সঙ্গে কথা বলছি। 70% প্রশ্ন কিন্তু সহজ ছিল। 70 না হলে 65%, 60 থেকে 65% কোয়েশ্চেন বেসিকের উপর ছিল। যেখানে আমার কাট অফই গেছে 52%। তাহলে আপনাদের পারা উচিত ছিল, আপনারা একটু ভালো করে আরেকবার প্রশ্নটা খুলে দেখবেন এবং এটাই হবে। এটাই ঘটনা। আমি যেটা বলছি সেটাই ঘটনা। আপনাদের বেসিকের উপর একটু জোর কম দেওয়া হয়ে গেছিল। কি হয় জানেন তো? আমরা যখন অনার্স পড়তে ঢুকেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল প্রচুর পরিমাণ পড়তে। জিওগ্রাফি মানে বিশাল পাহাড় পরিমাণ সিলেবাস। আপনাদেরকে বিদেশি বই পড়তে হবে, অমুক ইংলিশ বই পড়তে হবে, তমুক পড়তে হবে। দিয়ে মাথাটা গুলিয়ে দেওয়া হয়েছিল। এমনভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, আমি বলছি না স্যারেরা খুব অন্যায় করেছেন, ভুল করেছেন। কিন্তু আমি এখন এসে বুঝতে পারি, তখন যদি তাঁরা আরো একটু ইজি ওয়েতে বলতেন বা অত প্রেশারাইজড না করতেন, হয়তো আরো ছেলেমেয়েরা খোলা মনে ভূগোল পড়তে পারত। ভালোবেসে আরো অনেক ভালো রেজাল্ট করা সম্ভব হতো। হ্যাঁ, হতো। যারা মানে আমি জানি জ্ঞানের কোনো সীমা নেই। জ্ঞানের কোনো আ তল হয় না। যত জ্ঞান আহরণ করা যায় ততই ভালো। তবুও একটা মানুষ যখন প্রাথমিক অবস্থায় কোনো কাজ করছে, তখন তার লিমিট, তাকে বিশাল সমুদ্রে ঠেলে না দিয়ে ১ম এ ধারে, ধারে সাঁতার কাটতে শেখানোটাই বুদ্ধিমানের কাজ হওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি এরকমভাবে আমরা পড়তাম, এরকমভাবে দেখতাম, তাহলে অনার্সের রেজাল্ট সকলেই আরো অনেক বেশি, বেশি ভালো হতো আমি মনে করি। এই একই রকমভাবে এসএসসিতেও তাই। দেখবেন কিছু উদ্ভট, উদ্ভট প্রশ্ন নিয়ে চারিদিকে বাজারে আলোচনা হচ্ছে। যে প্রশ্নগুলো হয়তো কোনোদিন আসেও না বা একটা প্রশ্নে হয়তো ৫ থেকে ৭ টা হয়তো একটু কঠিন, একটু অজানা প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলোতে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে সমস্ত জায়গাতে ছেয়ে যাবে। কিন্তু এই 70% যে বেসিক প্রশ্ন এসেছে, সেই বেসিক প্রশ্নের উপর কেউ ট্রেস দেয় না। এবং বেসিক বেসিক প্রশ্নের উপর জোর দেয় না বলেই আজকে বেশিরভাগ মানুষ ফেল পড়েছে। ওই ৫ থেকে ৭ টা প্রশ্নকে নিয়েই মানুষ ছুটতে গেছে। দেখবেন সবাই শুধু কঠিন, কঠিন প্রশ্ন করতে চাইছে। কে কত বেশি কঠিন প্রশ্ন, বিভিন্ন কোচিং সেন্টারগুলোর মধ্যে প্রতিযোগিতা। কে কত বেশি কঠিন প্রশ্ন করতে চাইছে, কে কত বেশি কঠিন প্রশ্ন করছে। এরকম করে হয় না। পরীক্ষায় সাকসেস পেতে গেলে আমার মাইন্ডসেটটা খুব ক্লিয়ার হওয়া দরকার। আমি ১ম আমাকে ভাবতে হবে আমি বেসিক 70 টা ক্লিয়ার করব। আমি বেসিক ৭০% আগে আমার ক্লিয়ার হবে। বাকি তারপরে মডারেটে যাব। আমার বেসিক আর মডারেটটা হলেই চলবে পরীক্ষায় সাকসেস পেতে গেলে। হ্যাঁ, কঠিনটাও করতে হবে। যারা আরো ভালো র্যাঙ্ক করবে তাদের কঠিনটাও প্রয়োজন আছে। তো আমাকে সবটা যদি করতে হয়, আগে আমি বেসিকটা ক্লিয়ার করব। আমি 70% টাকে নিয়েই বেশি আলোচনা করব। বেসিকটা নিয়েই বেশি আলোচনা করব। একটা কে কঠিন প্রশ্ন দিয়ে দিল আমার অজানা বলে আমি অ্যা খুঁজতে শুরু করে দিলাম, ১০০ টা বই নামিয়ে ফেললাম, ১০০ ঘন্টা আমি সাইট খুলে ফেললাম। দিয়ে আমার ২ দিন চলে গেল, ১ দিন চলে গেল। আমার মাথা থেকে সেটা নিয়ে আর বেরোলো না। কিন্তু দেখা গেল সেখান থেকে কোনো প্রশ্ন এলো না। এটা হয়ে থাকে, ভূগোলের ছাত্রদের এটা হয়ে থাকে। কারণ প্রত্যেকে ভালো ছেলেমেয়ে, বুদ্ধিমান ছেলেমেয়ে। এইজন্যই এখানে তারা আরো বেশি জানতে চায় এবং আরো বেশি জানতে গিয়ে বেসিককে নেগলেক্ট করে দেয়। দিয়ে একটা আ ঠিকঠাক পাস করে উঠতে পারে না। ২০০০ আমি আরেকটা প্রশ্ন আলোচনা করছি, তারপরে আমি আরো বিষয়ে আসছি। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাবেন প্রস্তুতি কিভাবে হওয়া দরকার, হওয়া উচিত।
2016 আমি প্রশ্নটা ধরি। 2016 সালের 9-10 এর প্রশ্ন আপনারা সকলেই দেখেছেন। আশা করি যারা পরীক্ষা দেবেন তারা 9-10 এর প্রশ্ন সকলেই দেখেছেন। 9-10 এর প্রশ্ন যদি দেখেন, আপনারা দেখতে পাবেন প্রশ্নটা খুবই সোজা ছিল। একটাও কঠিন প্রশ্ন একটাও খুঁজে পাবেন না আপনারা। সব বেসিকের উপর ছিল 100 এ 100%। 55 টা পরীক্ষা ছিল, 55 টা প্রশ্ন ছিল, সেই 55 টাই হয়তো 1টা 2টো বাদ দিলে। তো সেখানে আপনারা দেখতে পাবেন ভূগোলে তো প্রচুর দুর্নীতি হয়েছিল। এটা বলতে অস্বীকার করতে তো কোনো অসুবিধা নেই। প্রায় 70% এর কাছাকাছি দুর্নীতি হয়েছিল। এবং সেখানে আপনারা দেখতে পাবেন যারা 55 পেয়েছিল, 55 মার্কস 55 এর মধ্যে যারা 53 পেয়েছিল, তারা সবাই আমরা দেখতে পেয়েছি যখন ওএমআর বেরিয়েছিল বা যখন দুর্নীতিগ্রস্তদের লিস্ট বেরিয়েছে, 53 পাওয়া স্টুডেন্টগুলো সবই দুর্নীতি করে পেয়েছিল। সবই দুর্নীতি করে পেয়েছিল। এবং 53 প্রচুর জন পেয়েছিল, 70% প্রায়। এরপরে দেখুন 53 থেকে একদম মার্কসটা কোথায় নেমে আসছে আপনারা দেখেন, খেয়াল করেছেন কিনা জানি না। আমি খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি। 2016 প্রশ্ন, 2016 মার্কস, কে মার্কস পেয়েছিল খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি। তারপরে আমি বলছি আপনাদেরকে 53 পরে মার্কস একদম নেমে যায়। 53 অনেকজন 70% 53 পেয়েছে। 53 পরে মার্কস নেমে যায় একদম 46 এ। এবং 53 গুলো আমরা দেখতে পেয়েছি ধরা পড়েছে কি 53 গুলো হচ্ছে জালি। মানে তারা হচ্ছে দুর্নীতি করে চাকরি পেয়েছিল, নাম্বারটা পেয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বচ্ছ নাম্বার কত পেয়েছে 46। এটা কত হাইয়েস্ট, হাইয়েস্ট মার্ক 80%। যে হাইয়েস্ট ওই কোশ্চেনে, মানে হয়তো যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা খুবই সোজা, আপনারা দেখতে পাবেন এখন, মানে খুব বেসিক লেভেল থেকে প্রশ্ন এসেছিল, সেখানে কত পেয়েছে মানুষজন 80% হাইয়েস্ট পেয়েছে। যদি এই 70% দুর্নীতিটা না হতো তাহলে লাস্ট কাট অফ দিয়ে দাঁড়াতো 28 থেকে 30। এই 70% দুর্নীতি না হলে যারা 28 না 53 মধ্যে 28 থেকে 30 নাম্বার পেয়েছে জেনারেলে, তারা ইন্টারভিউতে ডাক পেত। এটা লাস্ট কাট অফ গিয়ে দাঁড়াতো। হ্যাঁ, ঠিকই বলছি, লাস্ট কাট অফ 30-র নিচে 30ই যেত, 30-র উপরে মানে নিচে যেত, উপরে যেত না। তাহলে লাস্ট কাট অফ যদি আমার 30 হয় তাহলে কত দাঁড়াচ্ছে গো? তাহলে দাঁড়াচ্ছে 54%। তাহলে এই যে প্রশ্ন ছিল অত সোজা প্রশ্নের মধ্যেও যেখানে নেগেটিভ মার্কস ছিল না, তারপরে কাট অফ দাঁড়াচ্ছে 54%। মানে ভূগোল বিষয়টাকে যদি আমরা মাথার উপর চাপিয়ে বিশাল একটা মানে ভাবে দেখাতে শুরু করি, প্রজেক্ট করতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের জন্যই খুবই ক্ষতি। আমরা সেই পাহাড় পরিমাণ চাপ নিয়ে আমরা শুধু অনার্সের বইগুলো কঠিন প্রশ্নের পিছনে যদি ছুটতে শুরু করে দিই, তাহলে সাকসেস রেটটা আমাদের কমে যাবে। অনেকেই বলছে অনেক দিন ধরে পরীক্ষা হয়নি, 10 বছর ধরে, ঠিকই বলছে, প্রায় 10 বছর পরীক্ষা হয়নি। প্রচুর ছেলেমেয়ে এসেছে, কাট অফ গিয়ে দাঁড়াবে প্রায় 90%। এরকম একটা বাজারে চলছে। দেখুন 10 বছর পরে তো মাদ্রাসা সার্ভিসের পরীক্ষা হলো, সেখানে তো মাত্র 66 জনকে ডাকা হয়েছে। তারপরেও সেখানে কাট অফ গিয়ে দাঁড়ালো 52%। হ্যাঁ, 52%, মানে বেসিকটাও সবাই কমপ্লিট করে আসতে পারেনি। তাহলে আমি কি যেভাবে বলতে চাইছি ভূগোলের প্রস্তুতিটা তাহলে না পড়েই পাস করে যাবেন? না, না পড়ে পাস করা যায় না। প্রথম করতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে। আবার বলছি, মাথার মধ্যে ওই পাহাড় পরিমাণ চাপটাকে আগে নামাতে হবে। একটা চাকরি পরীক্ষা মানে বিশাল পাহাড় পরিমাণ চাপ, সেটাকে নামাতে হবে মাথা থেকে। তারপরে বেসিকগুলোকে ক্লিয়ার করতে হবে, ধরে ধরে বেসিক ক্লিয়ার করতে হবে। আপনি যদি বলেন শুধু একটা কোনো ক্লাসে শুধু একটা কোনো নোটস পড়ে নেব, দিয়ে আমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, হবে না। আপনার ক্লাস যদি প্রয়োজন পড়ে ক্লাসও পড়তে পারে। আপনি যদি বই পড়েন, বেসিকের বইও পড়তে পারেন। কি বই পড়বেন সেগুলোকে নিয়েও আমি একটু আলোচনা করব। তো আমরা দেখলাম, এবং যদি আপনারা নেট সেট দেখেন, সেটাই আমরা কাট অফ দেখব 56%, 58%। নেটের কাট অফ আমরা দেখতে পাই 60% এর মধ্যে কাট অফ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যারা জেআরএফ পায় 67, 68 এরকম পার্সেন্টেজে জেআরএফ পেয়ে যায়। সারা ভারতবর্ষ থেকে প্রায় হয়তো 150টা বা 120টা 30টা ছেলে মেয়েকে ডাকে, সেখানে ওই 67% এরকম বেশি কাট অফ যায় না সারা ভারতবর্ষ থেকে। তো সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে আমরা বিশাল কিছু হবে না, বিশাল কিছু চাপ কিছু নেই। আমরা যদি শুধু বেসিকটা ক্লিয়ার করতে পারি, প্রথম আপনাদের কাজ হবে বেসিকটা ক্লিয়ার করা এবং বেসিক কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করা। ব্যাস, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়, এটা আমি আপনাদেরকে প্রথম টাস্ক দিলাম, বা আপনারা যারা প্রস্তুতি শুরু করছেন তাদের জন্য টাস্ক এটা প্রথম। নেক্সট আমরা কি আলোচনা করব? তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আলোচনা কি করব? আমরা বুক অ্যান্ড ডেটা। তাহলে এই যে বেসিক জিনিসগুলো করতে হবে, তার জন্য আমাদেরকে কি বুক পড়তে হবে, কি ডেটা পড়তে হবে। আমি বলব এই মুহূর্তে আপনারা যদি শুধু নিজেরা প্রস্তুতি করতে চান, শুধু যদি বই পড়তে চান, আমি বুক আপনাদেরকে সাজেস্ট করব বেসিক বুক। আপনারা যদি কেউ অনার্স লেভেলের বইগুলো খুব ভালো করে পড়ে থাকেন, তো সেই অনার্স লেভেলের বইগুলো ধরুন। কারো যদি মনে হয় না আমার অনার্স লেভেলের বই ভালো পড়া নেই, আমি বলবো 9, 10, 11, 12, অনেকেই এটাকে হাস্যকর বলবে। অনেক আ বড়, বড় টিচারগণ বলতে চাইবেন যে
মানে অনেকেই বলবেন যে এতে হবে না। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি করে হবে না হবে। তাই আমি বলব এইটা আগে বেসিকটা ক্লিয়ার করুন। এইগুলো পড়ে বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করুন। তারপরে আপনি বাকি পড়বেন। যখন এটা পড়া হয়ে যাবে তখন আপনি মডারেটের দিকে যাবেন। সেই বিষয়ের উপর আরো কিছু ডেটা পড়ুন, সেই বিষয়ের উপর আরো কিছু তথ্য পড়ুন এবং সেই ডেটা তথ্য কি করে হবে সেগুলোকেও আমি বলে দেব। ধরুন ভূগোল তো একটা গতিশীল বিষয়। ভূগোলের কনসেপ্ট দিনে, দিনে পাল্টাচ্ছে এবং ভূগোলের ডেটা দিনে, দিনে পাল্টাচ্ছে। তো সেই পাল্টে যাওয়া ডেটাগুলোকে আপনাদেরকে কড়া আয়ত্তে রাখতে হবে। কারণ এই পাল্টে যাওয়া ডেটাগুলো থেকে ৩ থেকে ৪ টে প্রশ্ন দেয় এবং ৩ থেকে ৪ টে প্রশ্ন কিন্তু খুব ভেরি করে যায় একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তাই এই ৩-৪ টে প্রশ্নটাকেও কিন্তু আপনাদেরকে খুব মাথার মধ্যে রাখতে হবে। যেমন ধরুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এই মুহূর্তে রিসেন্ট একটা ডেটা বেরিয়েছে, খুব সদ্য একটা ডেটা বেরিয়েছে। সেটা হচ্ছে টিএফআর নিয়ে। টিএফআরটা কি? টিএফআরটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। আমরা পপুলেশন জিওগ্রাফি পড়তে গেলে আমাদেরকে টোটাল ফার্টিলিটি রেট পড়তে হয়। মানে একটা মহিলা সারা বছরে কি পরিমাণ বাচ্চার জন্ম, সারা জীবনে ফার্টাইল টাইমে কি পরিমাণ বাচ্চার জন্ম দিচ্ছে সেটাকে হচ্ছে টিএফআর বলা হয়। টোটাল ফার্টিলিটি রেট বলা হয়। টোটাল ফার্টিলিটি রেট ধরা হয়, টোটাল ফার্টিলিটি রেটের বেস ধরা হয় 2.1, অর্থাৎ 2.1 এর বেশি যদি যায় তাহলে বলা হয় ফার্টিলিটি রেট বেশি, মানে সেখানে জনসংখ্যা বাড়তে শুরু করে। 2.1 এর কম গেলে মনে করা হয় ফার্টিলিটি রেট কমছে, অর্থাৎ জনসংখ্যা ধীরে ধীরে কমবে বা কমতে শুরু করেছে। 2025 সালের ডেটা অনুযায়ী অ্যাকর্ডিং টু 2025 আমাদের ভারতবর্ষের টিএফআর হচ্ছে 2, শুধু 2। তার মানে ভারতবর্ষের পপুলেশন কমছে এবং ভারতবর্ষের মধ্যে রাজ্যগুলিকে যদি আমরা দেখি তাহলে বিহার রাজ্যের টিএফআর সব থেকে বেশি। কত? 3 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং, 3.4 বা এরকম একটা। আর সব থেকে টিএফআর কম হচ্ছে আমাদের ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে কত টিএফআর? টোটাল ফার্টিলিটি রেট কত? 1.4%। এই যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো আপনাদেরকে কড়া আয়ত্ত করতে হবে। কারণ এইরকম ডেটাগুলো থেকে যদি আপনাদের প্রশ্ন দিয়ে দেয় বা আপনাদের ধরুন পপুলেশন এখন মানে 2011 সালে করতে হচ্ছে, আপনাদের যে ফরেস্ট কভার এরিয়া কীরকম হচ্ছে, বিভিন্ন রকম ইকোনমিক জিওগ্রাফি যে ডেটাগুলো আছে, অর্থাৎ কোনটা ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম এই মুহূর্তে, এই যে চেঞ্জ হচ্ছে, অনেক বইতে দেখা এখন উত্তরপ্রদেশ দেখাচ্ছে, বা এই যে বিভিন্ন চেঞ্জটা আপনাদেরকে ধরতে হবে। কি করে ধরবেন এই চেঞ্জটা? হ্যাঁ, তার জন্য আপনাদেরকে যদি আপনাদের মনে হয় গাইডের প্রয়োজন, গাইড নিতে পারেন। আপনাদের হাতে এভেলেবেল নেট আছে। সারাদিন নেটে অন্য কিছু না ঘেঁটে এই সমস্ত জিনিস ঘাঁটতে পারেন। কোন কোথা থেকে পাবেন, কোন সাইট থেকে পাবেন, সেই সাইটগুলোকেও আমি বিভিন্ন সময় পরবর্তীকালে ভিডিওগুলোতে আমি বলে দেবো আপনাদেরকে, কিভাবে সেগুলোকে জোগাড় করবেন। চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আপনাদেরকে গাইড করে দেওয়া হবে। যদি কারো কেউ সেলফ স্টাডি করে থাকেন, সেলফ স্টাডির জন্য অবশ্যই আমরা গাইড করে দেবো। এরপরে আসি হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। একটা সাকসেস পেতে গেলে আমাদেরকে দুরকম দরকার, হার্ড ওয়ার্ক দরকার এবং স্মার্ট ওয়ার্ক দরকার। দেখবেন কিছু কিছু জায়গাতে কিছু কিছু মানুষ দিনে গড়ে অনেকেই বলে আমি 16 ঘন্টা পড়ছি, 18 ঘন্টা পড়ছি, তাও আমি চাকরি পাইনি। অনেকেই বলে আপনারা শুনে থাকবেন যে আমি 12 ঘন্টা 14 ঘন্টা পড়েছি। শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না, আমি পড়েই গেলাম, কি পড়লাম সেটা আমি জানি না, এরকম করলে হবে না। আমাকে কতটা পড়তে হবে, কোন জায়গাগুলো পড়তে হবে, এইগুলোকে আমাকে জানতে হবে। তাই হার্ড ওয়ার্ক, আমি এমন কিছু স্টুডেন্ট জানি যারা অনেক পড়ে, প্রচুর পড়ে, অথচ সাকসেস পায়নি। অনেকেই এসে বলেছে, স্যার এরকম অবস্থা, দাদা এরকম অবস্থা। আমাকে অনেকজন বলেছে। তো আমি ওই জন্য বলছি হার্ড ওয়ার্ক দরকার। হার্ড ওয়ার্ক অবশ্যই দরকার, তার সাথে দরকার স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক মানে কি? মানে আমাকে কতটা জানতে হবে, কতটা পড়তে হবে। যখন মানুষ ক্রিকেট শিখতে যায়, ক্রিকেট শিখতে যাওয়ার আগে প্রথম শেখানো হয় কোন বলটাকে ডাক করতে হবে, কোন বলটাকে ছাড়তে হবে, কোন বলটাকে মারতে হবে, এটা শেখানো হয়। তো বলটা ছাড়াটাকে আমাদেরকে শিখতে হয় ক্রিকেট খেলতে গেলে। ঠিক প্রস্তুতি করতে গেলে, আমি যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি করছি, মানে বিভিন্ন জনের সাথে আমি কম্পিটিশন করছি, কম্পিটিশনে আমাকে স্মার্টলি কাজটা করতে হবে। আমার যেগুলো অবাঞ্ছিত বিষয়, অবাঞ্ছিত জায়গা, যেগুলো থেকে আমার প্রশ্ন আসে না, সেগুলোতে আমি হিউজ টাইম নষ্ট করব না। কোন জায়গাগুলো, কিছু জায়গাগুলোতে মানে ডিপলি কনসেপ্ট দরকার, প্রচুর ভিউজ পড়তে হবে। কিছু জায়গা উপর পড়লেও হবে। সেই জায়গাগুলোকে আমাদেরকে জানতে হবে এবং জানার পরে আপনাদেরকে সেই জায়গাগুলোতে বেশি বেশি করে ট্রেস দিতে হবে এবং সেই ট্রেস দেওয়ার জন্য স্মার্ট ওয়ার্ক দরকার। স্মার্ট ওয়ার্কের জন্য কি হয়? ডিটেলস অ্যানালাইসিস দরকার। আপনাদের নিজেদের যেমন অ্যানালাইসিস দরকার এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টেরও প্রয়োজন পড়ে। অনেকে স্মার্ট ওয়ার্ক কীভাবে করতে হয় বোঝে না, জানে না। তাই তাদের জন্য এক্সপার্টের প্রয়োজন পড়ে। কোন জায়গাটিতে সে ছাড়বে, কোন জায়গাটিতে ধরবে, কোন জায়গাটিতে সে বেশি ডিপ নলেজ রাখবে, কোন জায়গাটিতে বেশি বেশি প্রশ্ন আসে, এই সব কনসেপ্টগুলো দরকার। তো এই সমস্ত কনসেপ্টগুলোর জন্য আপনাদের যদি কারো মনে হয় গাইডের প্রয়োজন আছে, আপনারা আমাদের ইউনিক গাইডের সাথে, ইউনিক টিচার্সের সাথে যোগাযোগ করতে পারবেন। ইউনিক টিচার্সটা আমি বলে দিই, ইউনিক গাইডেরই একটা
সংস্করণ, অনলাইন সংস্করণ। আমি বলব বাকি অংশগুলো আলোচনা করব। তার আগে আমি কতগুলো আপনাদেরকে ফিডব্যাক দেখিয়ে নিই। আমাদের যে ক্লাস চলছে ইউনিক টিচার্সে তার কিছু ফিডব্যাক আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরপর কি হারে তারা স্টুডেন্টরা ফিডব্যাক দিয়েছে। কারণ স্টুডেন্ট ফিডব্যাকই শেষ কথা। যারা এখন পড়ছেন বা যারা পড়ছে তারা প্রত্যেকেই এমএ, বিএড করা মানে খুব শিক্ষিত, স্বশিক্ষিত ছেলেমেয়ে এবং তাদের ফিডব্যাকটাই হচ্ছে সবথেকে উৎকৃষ্ট ফিডব্যাক। তো সেই ফিডব্যাকগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আমি আমাকে এটা বলতে হচ্ছে কারণ এটা আপনাদের আমাদের সাথে আপনাদেরও উপকারে লাগবে। তাই আপনারা ফিডব্যাকগুলো একটু দেখে নিন। তারপরে আমি বলছি ইউনিক টিচার্স সম্পর্কে আমি বলি। ইউনিক টিচার্স হচ্ছে ইউনিক গাইডেরই একটা অনলাইন সংস্করণ। ইউনিক গাইড বর্ধমান বেশ একটা জিওগ্রাফি পড়ানোর সেন্টার এসএলএসটি। দীর্ঘ ২৫ বছর ধরে এখানে এসএলএসটি পড়ানো হয় খুব সুসংহতভাবে। প্রায় ৫০০ টার উপর আ আ ছেলেমেয়ে যারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্কুলগুলোতে চাকরি করছেন এই ভূগোল বিষয়ে। প্রায় ২৫ বছর ধরে ইউনিক গাইডটা চলছে। তারই একটা অনলাইন সংস্করণ ইউনিক টিচার্স। ইউনিক টিচার্সের সমস্ত দেখভালটা আমি করে থাকি। আর ইউনিক গাইডের এবং মাথার উপরে সবটাতে স্যার দেখাশোনা করেন। তো সবগুলোকে নিয়ে আমাদের একটা কম্বাইন্ড টিম কাজ করছে ইউনিক টিচার্সের এবং ইউনিক টিচার্স খুব রেপুটেড আজকে বা কালকে গজিয়ে ওঠা কোনো একটা সেন্টার নয়। একটা দীর্ঘদিনের রেপুটেড একটা সেন্টার। যে একটা যাদের ধার-ভার যেকোনো কিছুতেই সাফল্য পেতে গেলে ধার-ভার দুটোই প্রয়োজন হয় এবং সেই ধার-ভার দুটো ইউনিক টিচার্সের আছে। আপনারা যারা ক্লাস করেছেন তাদের তো ফিডব্যাক আপনারা দেখতেই পেলেন। তো আপনাদের যদি মনে হয় যে ইউনিক টিচার্সের প্রয়োজন আছে খুব সুসংহত প্রস্তুতির জন্য বা স্মার্ট ওয়ার্কের জন্য বা নতুন ডেটার জন্য, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে। এবং আরেকটা করতে আমাদের ইউনিক টিচার্সকে আরেকটু বলে দিই। ইউনিক টিচার্সের সমস্ত ক্লাস খুঁটিয়ে করানো হয়। রেকর্ডিং ক্লাস থাকে এবং ক্লাস হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। ক্লাসের শেষে প্রত্যেকটা প্রশ্ন ধরে আলোচনা করা হয়। প্রত্যেকটা টপিকে কী ধরনের বিগত সালের প্রশ্ন এসেছিল সেগুলোকে নিয়ে আলোচনা করে দেওয়া হয় এবং বিগত সালে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোকে দেখানো হয়। এই মুহূর্তে কীরকম ট্রেন্ড সেরকম দেখানো হয়। প্রশ্নের ধরন কীরকম সেগুলোকে দেখানো হয় সেই টপিকের উপর। তারপরে সেই টপিকের উপর একটা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার পরে বেসিকের উপর ১ম এ নেওয়া হয় পরীক্ষাগুলো, তারপরে মডারেটের উপর নেওয়া হয়, তারপরে ডিপ কনসেপ্টের উপর নেওয়া হয়। এরকম করে আমরা ধীরে প্রস্তুতিটাকে সম্পন্ন করে থাকি। এবং ফিজ আমাদের খুব কম। আমাদের সমস্ত সার্বিকভাবে সবার কথা লক্ষ্য রেখে আমাদের কোনো অ্যাডমিশন ফিজ রাখা হয়নি। আগে আমাদের অ্যাডমিশন ফিজ ছিল ৳১,০০০। এই মুহূর্তে কোনো অ্যাডমিশন ফিজ আমরা নিচ্ছি না। সেই ৳১,০০০ আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আমাদের মাত্র ফিজ ৳৪০০। প্রতি মাসে ৳৪০০ করে আপনাকে পে করতে হবে। আপনি যদি অ্যাডমিশন নিতে চান, প্রথমে ৳৪০০ পেমেন্ট করে আপনার ডিটেইলস, অ্যাড্রেস পাঠিয়ে দিতে হবে। আরও যদি আপনাদের যোগাযোগ করার ডিটেইলস জানার প্রয়োজন হয়, আমাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরা বিগত দিনে আরও সুসংহত প্রস্তুতির বিভিন্ন রূপরেখা নিয়ে আসবো, বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। এই চ্যানেলেই আপলোড করা হবে। আপনারা আমাদের সাথে থাকুন। এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন। পরবর্তী যদি এরকম ভিডিও দরকার হয় অবশ্যই বলবেন।